নিয়ে হাউকাউ শুরু হয়েছে। আমি কইছিলাম যে মাজারের সমস্যা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। বাঙ্গু প্রগতিশীলরা মাজার প্রেমিক হয়ে উঠছে, আর বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার একটা বড় অংশ মাজারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর মধ্যে একটা অংশ সহিংসভাবে মাজার গুড়াই দিতেছে। ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, বাংলাদেশে মাজার ঘৃণার প্রাতিষ্ঠানিক রূপ দিছে বাঙ্গু সেকুলারেরা। সৈয়দ ওয়ালিউল্লাহ লিখছিলেন লাল সালু উপন্যাস, এখন তারাই মাজার প্রেমিক হয়ে উঠেছে। কি তামাশা! তবে মাজার নিয়ে আমরা কি করব সেই বিষয়ে আমাদের একটা জাতীয় ঐক্যমত লাগবে। হ্যাঁ, জাতীয় ঐক্যমত। আজকের এপিসোড সেই ঐক্যমত তৈরির একটা প্রস্তাব নিয়ে। আলাপ শুরুর আগে আমাদের জানা নেওয়া দরকার বাংলাদেশে মাজারের সিলসিলাটা কি, কেমনে বাংলাদেশে মাজার তৈরি হইলো। এইটা না জানলে মাজার আমাদের রাজনৈতিক সামাজিক ইতিহাসে কি জায়গা নিয়ে আছে তা আমরা বুঝতে পারবো না। আসেন দেখি মাজার বাংলাদেশে কেমনে আসলো, সেই গল্পটা শুনি। এই যে আমরা বাংলাদেশ দেখি না আজকে, এখানে একসময় মানুষ বাস করতো না, কিন্তু জঙ্গল ছিল, জঙ্গল। পুরা জঙ্গলে ভর্তি সাপ, খোপ, বাঘ, ভাল্লুক, কুমির। গঙ্গা নদী তার গতি পরিবর্তন করে পদ্মা হিসাবে এই অঞ্চলে প্রবাহিত হইতে শুরু করে। এইটা হয় মোগল সাম্রাজ্যের শুরুর দিকে। সেই সময় মোগল সম্রাট এইখানে জমির পত্তন দেয়, তাদেরকে যারা জঙ্গল কাইটা ফসল ফলাবে এই প্রতিশ্রুতি দেয়। পুরো বাংলা এইভাবে নতুন ফসলি জমি তৈরি হয়, জঙ্গল কাইটা আবাদি জমি তৈরি হয়। এই জঙ্গল কাটার কাজে অসংখ্য পরিশ্রমী মানুষ নিয়োজিত হয়। সেই জমিতে কোনো খাজনা দিতে হইতো না, নিষ্কর জমি ছিল। ওই নিষ্কর জমিতে তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী একটা মন্দির অথবা মসজিদ স্থাপন করা বাধ্যতামূলক ছিল। মোগল সম্রাট যেই বন্দোবস্তে এই জমিটা তাদেরকে দিছিল, এই জমিগুলাই দেবোত্তর সম্পত্তি শোনেন না বা ওয়াকফ এস্টেট শোনেন না, এইগুলাই হইতেছে সেই সম্পত্তিগুলা। মোগল আমলের নথি অনুসারে জঙ্গল কাটা মানুষদের স্থাপিত মন্দিরের চাইতে মসজিদ অনেক বেশি ছিল, কারণ মূলত মুসলিমরাই এই জঙ্গল কাটার কাজে নেতৃত্ব দিত। তো এখন এই জঙ্গল কাটার নেতারা কোথায় থেকে আসছিলেন? অধিকাংশ আসছিলেন উত্তর ভারত থেকে, এবং তাদের অনুসারীরা সেই নেতার উপর তাদের মৃত্যুর পরে মহামানবত্ব আরোপ করে, তাদেরকে পীর হিসাবে মাইনে নেয়। গড়ে ওঠে ওয়াকফ সম্পত্তির পাশে সেই নেতার মাজার। এই নেতারা শুধু বসতি স্থাপন করেনি, জমি উদ্ধার করেনি, তারা এই অঞ্চলে ধর্ম প্রচারও করছে। এমন কোন জনপদ দেখাইতে পারবেন না বাংলাদেশে যেখানে একটা মাজার নাই। ইসলাম ধর্মের এই জয় জয়কার পূর্ববঙ্গে এই মাজারের পীর আউলিয়াদের কারণে হয়েছে। আমাদের জমির সাথে মিশে আছে ধর্মবিশ্বাস। জমি, এই মাটি আমাদের খুবই আপন। খোদা তাআলা নাকি মাটি দিয়া মানুষ তৈরি করছেন, এইটা বাংলাদেশের মানুষকে দেখলে বোঝা যায়। আমাদের জাতি গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে আছে এই মাটি, ভূমি। দুনিয়াতে কি শুধু আমাদেরই জন্মভূমি আছে? তা তো না, সকলেরই জন্মভূমি আছে। অন্য জাতির আছে না? আছে তো। আমাদের মতো দেশের জন্য পরাণ কান্দে কারো না? কান্দে না, আকুল হইয়া কান্দি আমরা। এই মাটি আমাদের চৈতন্য তৈরি করছে। ওই যে একটা গান আছে না, তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। এখন বুঝেছেন তো কোথায় ঘা দেয় এই গানটা? জিওর মধ্যে ঘা দেয়, তাই না? তার মানে মাজার আমাদের ঐতিহাসিক সিলসিলার একটা অংশ, এমনকি বাংলাদেশে ইসলামের বিজয়ের সাথে যুক্ত, আমাদের ইতিহাস আর ঐতিহ্যের সাথে যুক্ত। তাহলে সমস্যাটা কি এই মাজার নিয়ে? বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা মাজারকে ঘিরে যে সমস্ত অসন্তোষ, দ্বিধা বা সমস্যা অনুভব করে, সেগুলো মূলত একটা স্তর থেকে আসে। একটা হচ্ছে ধর্মীয় ব্যাখ্যার সমস্যা, 2 নম্বর ঐতিহাসিক ও লোকায়ত সংস্কৃতির সাথে সংঘর্ষ, 3 নম্বর হইতেছে সামাজিক অর্থনৈতিক শোষণের অভিযোগ, 4 নম্বর হইতেছে আধুনিক ইসলামী আন্দোলন এবং প্রচারের প্রভাব। এইগুলো একটু বিস্তারিত বুঝানি, তাইলে সমস্যার সমাধান আমরা খুঁজে বের করতে পারবো। 1 নম্বরে আসেন ধর্মীয় ব্যাখ্যার সমস্যা। ইসলামে বলে যে ইবাদত কেবল আল্লাহর জন্য। এখানে দ্বন্দ্ব শুরু। খোদা তাআলার বাইরে কারো কাছে প্রার্থনা করা, মাথা নত করা, মানত করা, কারো কাছে সন্তানের জন্য দোয়া চাওয়া, এই সমস্ত ইসলামের শিরকি, বিগ্রহ পূজার কাছাকাছি। ফলে সাধারণ মুসলমানরা প্রশ্ন তোলে, মৃত ব্যক্তির কাছে কেন মানত ধরবো? উনি কি দিতে পারবেন, নাকি ওনার কাছে ধরা উচিত মানত? 2 নম্বর হইতেছে লোকায়ত সংস্কৃতি বনাম ইসলামের বিধান, এই 2 ধারার সংঘর্ষ। বাংলার সমাজে লোকধর্ম বা লোকায়ত ভক্তি খুব শক্তিশালী। দরগায় প্রদীপ জ্বালানো, মানত ধরা, চাদর দেওয়া, ওরস করা, গানের মাধ্যমে ভক্তি প্রকাশ করা, এই সমস্ত প্রথার উৎস কোথায় জানেন?
এটা হাজার বছরের হিন্দু বৌদ্ধ লোক সংস্কৃতি, যা পরে সুফি সংস্কৃতির সাথে যে মিশছে। সাধারণ মুসলমানদের মনে দ্বন্দ্ব হয়, কারণ লোকায়ত সংস্কৃতি বলতেছে যে এই পীর দরবেশ তাদের বরকত আছে, মানব ধরলে কাজ হয়। ইসলাম ধর্ম বলে বরকত শুধু আল্লাহর, মানুষ কিছুই দিতে পারে না। এই দুই বয়ান মুখোমুখি দাঁড়ায়, ফলে অনেকেই মাজারকে বেদাত বা ভ্রষ্টাচার বলে মনে করতে থাকে। 3 নম্বর হইতেছে মাজারকে ঘিরে অর্থনৈতিক শোষণের একটা অভিযোগ আছে। অনেক সাধারণ মুসলমানের অভিযোগ, মাজারে দান রজনারা ব্যবসা, মানত পূরণের টাকার চাপ, কিছু খাদেম বা পীর বংশের বিলাসী জীবন, রাজনৈতিক নেতাদের মাজার নির্ভরতা, অলৌকিক গল্প বানায় অর্থ আদায় করে নেওয়া। আবার দেখেন সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সাহেব কিন্তু একই বয়ান ফেরি করছে। তো মানুষ ভাবে ধর্মের নামে টাকা তুলতেছে, অন্যায় হইতেছে, বেইনসাফি হইতেছে, এটা কি ঠিক? এটাও সমস্যাকে বাড়ায়। 4 নম্বর হইতেছে আধুনিক ইসলামী আন্দোলন। 1980-র দশকের পর থেকে বাংলাদেশে যে ইসলামী চিন্তাধারার রাজনীতি জনপ্রিয় হয়েছে, তাদের বক্তব্যে বারবার বলা হয় যে এই মাজার সংস্কৃতি শিরকি, বেদাত, ইসলাম বহির্ভূত। ফলে সাধারণ মানুষ এখন আগের মতো মাজারকে ধর্মীয় জায়গা হিসেবে অনায়াসে গ্রহণ করতে পারতেছে না। মাজার নিয়ে সাধারণ মানুষের মনস্তত্ত্ব হচ্ছে ভক্তি আছে, কিন্তু ধর্মীয় ভয়ও একটা আছে, লোকজ বিশ্বাস আছে, কিন্তু আধুনিক ধর্মচিন্তা এমনকি সেকুলার চিন্তাও শেখাইতেছে এটা ভুল। অলৌকিকতা আমাদের জনগোষ্ঠীর একাংশকে আকর্ষণ করে, কিন্তু শিরকের ভয়ও কিন্তু কাজ করে। সমাজে কিছু প্র্যাকটিস আছে, কিন্তু ধর্মীয় বক্তারা, ধর্মীয় নেতারা কড়া অবস্থান নিতেছেন। অর্থাৎ মাজার নিয়ে ঠিক বিদ্বেষ না, দ্বন্দ্ব, দ্বিধা, ভয়, বিভ্রান্তি, এই চারটার কারণে সমস্যাটা তীব্র হয়ে উঠছে। তো বাংলাদেশের সাধারণ মুসলমান কি চায়, এইটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তারা কিন্তু মাজারের ধ্বংস চায় না, তারা পীরদের গালি দিতে চায় না, তারা শুধু চায় ধর্ম ঠিকভাবে পালন করব, কিন্তু শিরক বেদাতে পড়তে চায় না। এই মানসিক জায়গাটা না বুঝলে সমস্যার সমাধান কিন্তু অসম্ভব। তাইলে এই সমস্যার সমাধান শুরু করা যেতে পারে কিভাবে? আসেন সেটা আবার বুঝে দেখি। প্রথমে ঠান্ডা মাথায় 3টা স্তর আলাদা করে দেখতে হবে। নাম্বার 1 হইতেছে ইতিহাস এবং মাটি, ল্যান্ড এবং মেমোরি। 2 নম্বর হইতেছে সামাজিক সাংস্কৃতিক ভূমিকা, সোশ্যাল ফাংশন। 3 নম্বর হইতেছে আকীদা এবং ইবাদত, থিওলজি এবং ওরশিপ। এই যে মাজার বিরোধী রোষ আর এই যে মাটির জন্য প্রাণ কাদা, এই দুইটা যখন গুলায় যায়, তখনই ধ্বংস, টানাপোড়ন এবং সংঘাতের মতো অবস্থা তৈরি হয়। তাহলে এই টানাপোড়নটা কোথায়? এই যে আমাদের জাতীয় আইডেন্টিটি, আমি যেটা ব্যাখ্যা করলাম আগে, জমি উদ্ধার করা জঙ্গল থেকে, এই জাতীয় আইডেন্টিটি বা পরিচয়, এটা ল্যান্ড বেসড আইডেন্টিটি। বেনেডিক্ট অ্যান্ডারসন তার ভাষায় বলছিলেন এটা ইমাজিন কমিউনিটি। কিন্তু আমাদের ক্ষেত্রে খুব বেশি এটা মাটি কেন্দ্রিক। নতুন আবাদি জমি, নতুন গ্রাম, নতুন সমাজ, সবকিছুর কেন্দ্র হয়ে ওঠে মসজিদ, মাজার, বাজার, এই একটা ত্রিভুজ। তাই বাংলাদেশি মুসলমানের চেতনায় মাটি, নদী আর সেই প্রথম বসতি করার যে গল্প, সেটা মিশে আছে। তারা মারা গেলে গোরস্থানকে স্মরণ করার জায়গা থেকে ধীরে ধীরে পরাণ ভরানোর জায়গা হিসেবে তৈরি করে ফেলছে। ধর্মের দিক থেকে 2টা জিনিস খুবই ক্লিয়ার: কবরকে ইমানের কেন্দ্র বানানো যাবে না। এমনকি মহানবীও কবরের উপরে গম্বুজ, স্থায়ী বিল্ডিং, সুসজ্জা এটা করতে নিষেধ করছেন, যেন কবর মসজিদ বা সেজদার জায়গা হয়ে না যায়। কবর জিয়ারত করা নিজে কিন্তু হারাম নয়, হারাম হইতেছে কি কইরা কবর জিয়ারত করা হইতেছে তাতে। ইসলাম ধর্মীয় নেতারা বলেন যে কবরে যাওয়া, জিয়ারত করা, এটার উদ্দেশ্য যদি হয় মৃতের স্মরণ, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা, তাহলে ঠিক আছে, কিন্তু সব দোয়া শুধু আল্লাহকে করতে হবে। হারাম তখনই যখন মৃতের কাছে সরাসরি সাহায্য চাওয়া হয়, মানত বাঁধা হয়, সেজদা করা হয় ইত্যাদি। তো বাংলাদেশি মাজারের যে কালচার, এই 2 স্তর, ইতিহাস এবং সামাজিকতা আর আধ্যাত্মিক শক্তি আর কারিশমা, এটা এক হয়ে গেছে। কেউ যদি ধর্মের ভাষায় বলতে চায় শিরক এড়াইতে হবে, সে গিয়াই মাজার ভেঙে দিতে চাইবে। আবার অন্য পক্ষ যদি বলে আমার মাটি, ইতিহাস রক্ষা করতে হবে, সবকিছুকে জাস্টিফাই, তখন সবকিছুকে জাস্টিফাই করতে থাকে। এই দ্বন্দ্ব কখনো মিটবে না। তাহলে সমাধান শুরু করতে হবে কোথায় থেকে? ওই যে 3টা স্তরের কথা বলছি, অন্য আলাপের মধ্যে ঢুকে গেছি। যাই হোক, এই যে 3টা নীতিগত ফ্রেম, 3টা স্তর আলাদা করতে হবে। সমাধান শুরু করতে হবে একটা ঘোষণা দিয়া। মাজার হইতেছে কবর, ইতিহাস এবং সামাজিক নেটওয়ার্ক, এই 3টার সম্মিলন। কিন্তু ইবাদত শুধুই আল্লাহর জন্য। এইখান থেকে একটা ত্রিস্তরীয় একটা মডেল বানানো যায়। যেমন ধরেন কবর, এইটা ইসলাম ধর্ম শরিয়া কমপ্লায়েন্ট, সিম্পল, কোনো সেজদা করার জায়গা না, তাওয়াফের জায়গা না। 2 নম্বর হইতেছে মেমোরিয়াল বা মিউজিয়াম জোন, ইতিহাস, লোকগাথা, মাটি, গল্প, গাথা সব বলা হবে। 3 নম্বর হইতেছে সোশ্যাল কমন্স, মানে এটা মিটিং, ইফতারের জায়গা, দরিদ্র সেবা, সাংস্কৃতিক প্রোগ্রাম, ওরস সব হবে এখানে। এখন এই 3টাকে ইনস্টিটিউশনালাইজ করাই একটা ইনোভেটিভ সমাধানের কোর। তাহলে প্রস্তাবটা কি? প্রস্তাবটা একটু খুলে বলি।
আমরা একটা জাতীয় মাজার ঐতিহ্য এবং ওয়াকফ কমিশন মডেল করতে পারি। এর প্রথম ধাপে ম্যাপিং করব এবং ক্লাসিফিকেশন করব। রাষ্ট্রীয়ভাবে একটা মাজার হেরিটেজ ম্যাপিং প্রজেক্ট শুরু করতে হবে। কি কি থাকবে সেখানে? প্রত্যেকটা মাজারের 4টা ডেটা সংগ্রহ করতে হবে। এক, এটার ঐতিহাসিক প্রমাণ আছে কিনা, মানে এটার ওয়াকফ নামা আছে কিনা, স্থানীয় ইতিহাস আছে কিনা, সেটা কি। 2 নাম্বার, এটা সামাজিক ভূমিকা কি, এটা কি বাজার আছে, সাথে সাথে লঙ্গরখানা আছে, পানির ব্যবস্থা আছে, পথিকের আশ্রয় আছে ইত্যাদি। এখানে ধর্মীয় প্র্যাকটিসটা কি, এখানে কি ধরনের আমল চলে, দোয়া কোরআন নাকি সেজদা মানত পীরকে ডাকা, এগুলো চলে। ফিজিক্যাল স্ট্রাকচারটা কি রকম, ভবনের ধরন কি, গম্বুজ আছে, কবরের উপরে বিল্ডিং আছে ইত্যাদি। এর ভিত্তিতে আমরা 3টা ক্যাটাগরি করব। ক্যাটাগরি এ, সেটা হইতেছে উচ্চ ঐতিহাসিক সামাজিক গুরুত্ব। এটা আরামসে এটা ধর্মীয় রীতি কমপ্লায়েন্ট রিফর্ম করা যাবে এটাকে। 2 নাম্বার হইতেছে এটা ঐতিহাসিক কিন্তু প্র্যাকটিস খুব সমস্যাপূর্ণ, এটা গভীর রিফর্ম দরকার। 3 নাম্বার হইতেছে খুব সাম্প্রতিক, এইটার কোনো ঐতিহ্য নাই, ইতিহাস নাই, এটা লোকালি এটা গড়ে উঠছে, এটার পেছনে কোনো ইতিহাস নাই, ইতিহাস কম। এইগুলা অনেকগুলোকে রেগুলেট করে এটা ফেজ আউট করতে হবে। এই মাজারের সাথে আমাদের ইতিহাস ঐতিহ্যের কোনো সম্পর্ক নেই, এটা চলবে না। এই কাজটা একা আলেম বা একা সেকুলার ইন্টেলেকচুয়াল করবে না, এটা আলেমরা থাকবে, ইতিহাসবিদ থাকবে, নৃতত্ত্ববিদ থাকবে, স্থানীয় কমিউনিটি থাকবে, সবাইকে নিয়ে কমিশন হবে। দ্বিতীয় ধাপে কি করব? দ্বিতীয় ধাপে আমরা ইসলাম কমপ্লায়েন্ট একটা ডিজাইন রিফর্ম করব। কিভাবে? এখানে টেকনিক্যাল কিছু প্রস্তাব। কবরকে লো প্রোফাইল করতে হবে ইসলাম ধর্মের পরামর্শ অনুযায়ী। কবরের উপরে বড় বড় গম্বুজ, মার্বেল, চাদর টাদর এগুলা বাদ দিয়ে সিম্পল মাটি, সমতল, শুধু মার্কার, নাম এবং শাল যেটা যেটা হাদিসে আছে। চারিদিকে হাঁটাহাঁটির জায়গা রাখা যাবে না, যেন তাওয়াফ টাইপের কোনো সিম্বলিজম না হয়। মসজিদ বা ইবাদতের স্পেসকে কবর থেকে আলাদা করতে হবে। সম্ভব হলে কবর এলাকার বাইরে আলাদা মসজিদ থাকবে, যাতে সেজদা হয় শুধু মসজিদের কেবলার দিকে, কবরের দিকে না। কবর এরিয়াতে বড় বড় করে লেখা থাকতে হবে, এখানে মৃতের কাছে কোনো আবদার করা যাবে না, সব দোয়া যাবে শুধু আল্লাহর জন্য। এবং এই সমস্ত মানব টাকা পয়সা আছে এগুলো যাবে দারিদ্র নির্ভর চ্যারিটি ফান্ডে, এগুলো কনভার্ট করতে হবে। যে সমস্ত ফুল, চাদর, দক্ষিণা এগুলো আসতো সেগুলোকে আলাদা করে একটা সোশ্যাল ফান্ডের মধ্যে নিতে হবে, ওয়াকফে। এগুলো যাবে খাবারে, ক্লিনিকে, শিক্ষায়, যেখানে ব্যয় করা যায়। এবং শরিয়া বোর্ডের ফতোয়া থাকবে যে মানত শুধু আল্লাহর নামে, পীরের নামে মানত হারাম, কিন্তু গরিবের জন্য দান করা সুন্নত। এইভাবে আপনি স্ট্রাকচারটা রেখে দিয়া আকীদাকে নিরাপদ করে ফেলতেছেন। তৃতীয় ধাপে কি করবেন? মাজার মেমোরিয়াল সেন্টার তৈরি করা যেতে পারে, যেখানে মাজারকে পিওরলি রিলিজিয়াস সাইট না বানায় মাটি, ইতিহাস এবং সমাজের একটা আর্কাইভ বানায় ফেলতে পারবো আমরা। প্রত্যেকটা ক্যাটাগরি এ মাজারের এর পাশে ছোট একটা মেমোরিয়াল গ্যালারি বা মিউজিয়াম থাকবে। এখানে কিভাবে বন কাটা হয়েছিল, বসতি করা হয়েছিল, সেই পীর নেতার সোশ্যাল ওয়ার্ক, নদী বদলের ইতিহাস, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া, স্থানীয় কৃষি, নদী ব্যবস্থাপনা, লোক সংস্কৃতি, সবকিছুর একটা স্টোরি টেলিং এখানে আপনি দেখাবেন। এখানে স্কুল কলেজ থেকে বাচ্চারা আসবে, ট্যুর করবে, ইমান শিখতে না, ইতিহাস এবং সমাজ শিখতে। মাজারকে আধ্যাত্মিকতার জায়গা না করে ডেল্টা সিভিলাইজেশনের মেমোরি নোড হিসাবে তৈরি করতে হবে, ফ্রেম করতে হবে। ডেল্টা সিভিলাইজেশন আর মেমোরি নোড কি কয়ে দেওয়া লাগবে? আজ আসেন এটা কয়ে দিই। বাংলাদেশ তো মূলত গড়ে উঠছে এই যে বঙ্গ ডেল্টাকে কেন্দ্র করে, পদ্মা, মেঘনা, যমুনার বদ্বীপে। হাজার বছরের বসতি, বাণিজ্য, লোক সংস্কৃতি, পীর দরবেশ, সাধক সব মিলে একটা আলাদা সভ্যতা তৈরি হয়েছে। এটাই হইতেছে ডেল্টা সিভিলাইজেশন। পানি, নদী, জমি, অভিবাসন, কৃষি, লোকগান, সুফিবাদ, আঞ্চলিক আচার, যে জীবনধারা হাজার বছর ধরে মানুষের মন এবং সংস্কৃতিকে গড়ে তুলছে। আর মেমোরি নোড কি? মেমোরি নোড একটা প্রযুক্তির ভাষা থেকে ধারণা আর কি। একটা মেমোরি নোড হইলো এমন একটা বিন্দু বা স্থান যেখানে একটা সমাজের ইতিহাস, স্মৃতি, বিশ্বাস, অভিজ্ঞতা জমা হয়ে থাকে। মিউজিয়াম একটা মেমোরি নোড, কিন্তু একটা সৌধ একটা মেমোরি নোড। মাজারগুলো ঠিক এই কাজটাই করে। এই অঞ্চলে কিভাবে বসতি হইল, কে প্রথম আসছিল, কোন সুফি সাধক মানুষকে একত্র করছিলেন, ইসলাম ধর্মে কনভার্ট করছিলেন, কোন জায়গায় কোন সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হয়েছিল, মানুষ কিভাবে একসাথে জীবন কাটাইছে, তার কালেকটিভ মেমোরিটা কি ছিল, এইসবের জীবন্ত স্মৃতিগুলো মাজারের ভেতরে জমা আছে। আমরা এটা খুলে দেখি না। তার মানে মাজার ধর্মীয় স্থান না, ইতিহাস বহনকারী স্মৃতিস্থান। আমাদের এই ন্যারেটিভ যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এইভাবে আপনি মাজারকে জিওপলিটিক্যাল চেতনার অংশ করে রেখে দিতেছেন, কিন্তু ইবাদতের প্রতিদ্বন্দ্বী বানাচ্ছেন না। ধর্মের তো সমস্যা যে এটা ইবাদতের প্রতিদ্বন্দ্বী হয়ে যেতেছে। 4 নম্বর ধাপে আমরা নো নিউ মাজার নীতি এটা করতে হবে, নতুন কোনো মাজার না। ইতিহাসকে বাঁচাইতে হলে ভবিষ্যতের এই অবিরাম মাজার প্রলিফারেশন এটা বন্ধ করতে হবে, কারণ তাহলে এটা আমার ইতিহাসকে এটা কন্টামিনেট করবে, দূষিত করে দেবে আমার ইতিহাসকে।
পরিষ্কার আইন থাকতে হবে, ঐতিহাসিকভাবে প্রমাণিত কিছু মাজারই শুধু প্রোটেক্টেড সাইট হবে। নতুন করে কেউ মারা গেলেই তাদের পীর বানায় আলাদা মাজার করা যাবে না, শুধু সাধারণ কবরস্থান হবে। আপনি দেখছেন না কিছুদিন আগে ফরিদপুরে এক পীরের মাজারের কবর থেকে মৃতদেহ বাইর করে এনে পুরাই টুরাই দিচ্ছে, এটা বিদিকিচ্ছির ঘটনা ঘটছিল এই কারণেই কিন্তু। এবং আপনি এই ঘটনাগুলো কিন্তু আপনি রোধ করতে পারবেন। তো বাংলাদেশে নতুন মাজার চলবে না, ফুল স্টপ। পুরনো মাজার হেরিটেজ ওয়াইজ ইয়েস, বাট রিফর্ম করতে হবে। এই লাইন যদি ধরা যায় তাহলে দ্বন্দ্ব অনেক কমে যাবে। আর 5 নম্বর ধাপে মাজারের আমলের কোড তৈরি করতে হবে, আলেমদের একটা যৌথ ঘোষণা থাকতে হবে, সব ধারার আলেমদেরকে নিয়ে একটা ন্যাশনাল জিয়ারত কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হবে। যেমন এটা থাকতে পারে, আমি জানি না, আমি একটা প্রস্তাব দিতেছি আর কি। ধরেন এটা করা যেতে পারে, কবরের দিকে সেজদা নিষেধ, দোয়া শুধু আল্লাহকে, পীরকে গায়েবী ক্ষমতার মালিক হিসেবে দেখা যাবে না। এখানে কোরআন তেলাওয়াত উৎসাহিত করা হবে এবং যা যা শিরকের দিকে নিয়ে যায় সেটাকে বন্ধ করতে হবে। এইখানে আপনি একটা ইসলামী রিফর্ম এবং হেরিটেজ প্রিজার্ভেশন এই পয়েন্টে দুই পক্ষকে বসাইতে পারবে। তো এই মাজার নিয়ে আমাদের দার্শনিক বোঝাপড়াটা কি, এটাও একটু পরিষ্কার হয়ে থাকা দরকার। আমি শুধু সলিউশনের রাস্তাটা একটা বলে দিলাম তাই না, আমাদের একটা ফিলোসফিক্যাল বোঝাপড়াও থাকা দরকার, যেটা আমরা বুঝাইতে পারবো, অন্যদেরকে বলতে পারবো। সেটা কি? মাটি এবং চেতনা বরং আল্লাহ কেন্দ্রিকতা। ইসলামের কোড দাবি হইতেছে ইবাদত চূড়ান্ত অনুগত শুধু আল্লাহর জন্য। কোন মাটি, মানুষ, স্মৃতি আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না। মানুষের কোর বাস্তবতাটা হইতেছে যে মানুষ, শরীর, মাটি, ইতিহাস, সম্পর্ক এইটা ছাড়া আবার থাকতে পারে না। যেই মাটি আমার শরীর বানাইছে, যেই স্রোত আমার গ্রাম বানাইছে, যেখানে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাহলে সমঝোতার পথ কি? মাটি মাজারের প্রতি ভালোবাসাকে আল্লাহর সৃষ্টি এবং আল্লাহর রাস্তা, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতার ভাষা বানায় ফেলতে হবে। মাজার স্মৃতি বলতে এই লোকটা আমাদের বনে জঙ্গলে বসতি বানাতে সাহায্য করছে, আমাদেরকে আল্লাহর পথে ডাকছে, আল্লাহ তাকে মাগফিরাত দেন। কিন্তু এইটা করা যাবে না যে এই লোকটা এখন আমার সব সমস্যার সরাসরি সমাধান করে দিবে। আপনি যদি রাষ্ট্র, আইন, ইনস্টিটিউশন, দাওয়াত, চার দিক থেকে এই ভাষা চালু করেন, তাহলে একসময় মাজার কৃতজ্ঞতার মাটি এবং স্মৃতি হয়ে থাকবে, ইবাদত শুধু আল্লাহর, এটা পরিষ্কার হয়ে যাবে। তাহলেই পরের প্রজন্মকে মাজার ভাঙো বরং মাজারে গিয়ে সেরেকি করো, এই দুই চরমের বাইরে একটা তৃতীয় রাজনৈতিক ধর্মীয় কল্পনা দিতে পারবো। মাজারেই মাটির ইতিহাস, কিন্তু ইবাদত এই মাটির মানুষের আত্মা। ইতিহাস যদি ফেলে দিই আমরা শেকড়হীন হয়ে যাব, আর ইবাদত যদি বিভ্রান্ত করি আমরা আল্লাহর রাস্তা হারাই ফেলবো, আমরা আল্লাহর হক আদায় করতে পারবো না। দুইটাকে রক্ষা করাই আসল দায়িত্ব, দুইটাকে আলাদা করে বুঝতে পারাই বুদ্ধিমত্তা, দুইটাকে সম্মান করে সামনে আগায় যাওয়াই জাতির পরিপক্কতা। মাজারকে আমরা ভাঙতে চাই না, কারণ এটাতে আছে আমাদের ডেল্টা সভ্যতার স্মৃতি। আবার মাজারকে আমরা পূজা অর্চনার জায়গাও বানাইতে চাই না, কারণ ইমানের কেন্দ্র হইতে পারে শুধু আল্লাহ। এই দুইয়ের মাঝে যে সংকীর্ণ পথ, সেই পথই আমাদের জাতীয় পথ। সেই পথেই মিলবে ইমানের নিরাপত্তা, ইতিহাসের সম্মান এবং বাংলাদেশের সামাজিক শান্তি। আজ যদি আমরা এই বোধ নিয়ে উঠে দাঁড়াই যে মাটি আমাদের গল্প বহন করে আর আল্লাহ আমাদের পথ দেখান, তাহলে এই দেশ আর বিভক্ত থাকবে না। মাজার নিয়ে হাউকাউ, ভাঙচুর, উত্তেজনা সব একদিন থেমে যাবে। কারণ তখন আমরা বুঝবো যে মাজারের গায়ে আমাদের হাত উঠবে না, আর মাজারের নামে আমাদের ইমানও আহত হবে না। আমরা দুইটাই রক্ষা করব, মাটি স্মৃতি আর আল্লাহ বিশ্বাস। এই দুইকে একসাথে ধারণ করতে পারলেই আমরা এক নতুন বাংলাদেশ গড়তে পারবো। এইটা এমন একটা দেশ যেখানে ইতিহাসও নিরাপদ, ধর্মও নিরাপদ, আর মানুষ সবচেয়ে বেশি নিরাপদ। মাজারকে তার জায়গায় রাখো, মাটি আর স্মৃতির জায়গায়, আর ইমানকে রাখো তার প্রকৃত জায়গায়, আল্লাহর কাছে। এই বোঝাপড়া যদি আমরা জাতি হিসেবে গ্রহণ করি, তাহলে মাজার বিতর্ক শুধু শেষই হবে না, এটা আমাদের নতুন জাতীয় ঐক্যের একটা ভিত্তি তৈরি করবে। এই পথে আমাদের ভবিষ্যৎ, এই পথে আমাদের ঐক্য, এই পথে আমাদের শান্তি। ইনকিলাব জিন্দাবাদ।